বিমস্টেকের দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ। উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় জ্বালানি নিরাপত্তায় জোর। স্থলপথ দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ চায় টেক্সটাইল মিল মালিকরা। এনবিআরকে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ। চলতি বছর বিশ্ব বাণিজ্য 1 ভাগ সংকোচনের শঙ্কা ডব্লিউটিওর। বাণিজ্য উত্তেজনা না বাড়ানোর আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক নেতাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সর্বসম্মতি করে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমস্টেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছে, যা একটি কৌশলগত রোডম্যাপ। এটি সংগঠনকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একত্রীকরণের দিকে পরিচালিত করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান বিমস্টেক অঞ্চল প্রসঙ্গে বলেন, এখানকার টেকসই উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতায় জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। আর এ লক্ষ্যে মত পার্থক্য এবং সব ভিন্নতার ঊর্ধ্বে উঠে পারস্পরিক আস্থা এবং স্বার্থের পারস্পরিকতা একটি সত্যিকার অংশীদারিত্বের প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করতে চান টেক্সটাইল মিল মালিকরা। কারণ চোরাই পথে ভারত থেকে সুতা আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্প। তাই এনবিআরকে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এর বিরোধিতা করেছেন পোশাক শিল্প মালিকরা। অর্থনীতিবিদরাও বলছেন, স্থলপথে সুতা আমদানি বন্ধ না করে অনিয়ম ঠেকানো জরুরি। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল কাপড়। কাপড় তৈরি সুতা উৎপাদনে 5 শতাধিক স্পিনিং মিল থাকলেও গত কয়েক বছর ধরে আমদানি বাড়ছে। টেক্সটাইল মিল মালিকদের অভিযোগ, মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে মোটা সুতার পরিবর্তে চিকন সুতা আনা হচ্ছে। ঘোষিত পরিমাণের চেয়ে বেশি এনে শুল্ক ফাঁকি দিচ্ছে আমদানিকারকরা। এই পরিস্থিতিতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সুপারিশ করা হয়েছে। তবে পোশাক শিল্প মালিকরা বলছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার মত নেওয়া উচিত। অ্যান্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ করবেন, আপনার কেস করবেন, ডিউটি ইম্পোজ করবেন, সেই সুযোগ তো আমাদের সবসময় আছে। সেটার জন্য তো আপনি বেনাপুল মজার বন্ধ করতে পারেন না, আপনি তো মাথাটা কেটে ফেলতে পারেন না মাথা ব্যথার জন্য। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই ডিসিশনটা যাতে নেওয়ার আগে যথাযথভাবে রিভিউ করা হয়। বিশ্লেষকরা বলছেন, সুতার উৎপাদন খরচ কমাতে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে, তবেই দেশের কারখানাগুলো প্রতিযোগিতা করতে পারবে। যে স্থলবন্দর দিয়ে আসা বন্ধ করা না, কিন্তু নন ডিক্লেয়ার্ড ওয়েতে যেগুলো আসছে এবং একই সাথে আমি যেটা আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যেগুলো আসছে, এই প্রবণতাগুলো বন্ধ করা দরকার। এর মধ্যে উভয় দেশেরই চক্র জড়িত এবং সরকারি বেসরকারি চক্র এর মধ্যে জড়িত, সেই জায়গাগুলোকে বন্ধ করা। গেল বছর প্রায় 12 লাখ টন সুতা আমদানি করা হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের শুল্ক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পোশাক ব্যবসায়ীদের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে। প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক আরোপের ফলে পোশাক শিল্পে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, যেখানে দুই দেশের পোশাকের প্রধান গন্তব্যই যুক্তরাষ্ট্র। শুল্কের কারণে পণ্যের দাম বেড়ে যাবে এবং প্রতিযোগিতামূলক সুবিধা কমে যেতে পারে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পোশাক শিল্প প্রতিযোগিতার মধ্যে থাকার জন্য ইতিমধ্যে অনেক কঠিন সময় পার করছে। এর মধ্যে শুল্ক আরোপের কারণে তাদের সামনে আরও বড় সমস্যা আসতে পারে, বিশেষ করে মার্কিন বাজারে তাদের স্থান ধরে রাখতে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, পোশাক প্রস্তুতকারী দেশগুলোকে নিশানা করার মধ্য দিয়ে শুধু এইসব দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হবে না, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর উপরও চাপ তৈরি হবে।
তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং এই খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অর্থনীতিবিদ মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, আমরা দেখেছি যে সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর প্রায় 37% শুল্ক আরোপ করেছে, যেটা কিনা ভারত এবং পাকিস্তানের চেয়েও বেশি। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে অনেকটা তৈরি পোশাক খাত নির্ভর দেশগুলোকে আসলে টার্গেট করেই কি শুল্ক আরোপ করা হচ্ছে? আসলে যতটুকু টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে দেশের অর্থনীতিকে, মানে যতটুকু আমরা রপ্তানি করি এই সবগুলোর উপরেই আসলে এরকম 37%-এর মতো করে শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে রপ্তানি খাতে সবচেয়ে বড় খাত হচ্ছে আমাদের তৈরি পোশাক, তো এবং এই কারণেই এই খাতটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য খাতে কিন্তু আমরা খুব কমই এক্সপোর্ট করি। আর বিশেষ করে যে অন্যান্য দেশ আমাদের যে যারা প্রতিযোগী, এর মধ্যে একটা আছে ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা, তাদের শুল্ক হার কিন্তু আরো অনেক বেশি বাংলাদেশের তুলনায়। আর ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে শুল্ক হার কম। তার মানে হলো যে আসলে কম্পিটিটিভ মানে পজিশন থেকে কিন্তু ভারত এবং পাকিস্তান, যেহেতু একই রেঞ্জের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি, তো তারা একটু ভালো অবস্থানে থাকবে। এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে কিছু বিনিয়োগ আবার ভারত এবং পাকিস্তানে চলে যাওয়ার আশঙ্কা আছে। এবং একই সঙ্গে যে নেক্সট এক্সপোর্ট অর্ডার যেগুলো আসবে সেগুলো হয়তো ভারত এবং পাকিস্তান চলে যেতে পারে। আর ভারতের একটা সুবিধা হচ্ছে যে তাদের দেশেই কিন্তু পুরো ভ্যালু চেইনটা আছে, মানে সুতার থেকে তৈরি শুরু করে একেবারে তৈরি পোশাক পর্যন্ত আসলে এই যে পুরো ভ্যালু চেইন, সেটা সবকিছু তাদের ওখানে আছে। তো সুতরাং তাদের লিড টাইমটা কম, কিন্তু বাংলাদেশের লিড টাইম বেশি। তো সুতরাং এমনিতেই কিন্তু ওই দেশে আসলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সুতরাং সব মিলে কিন্তু আসলে বাংলাদেশের তৈরি পোশাকের দামও যেমন বাড়তে পারে এবং একই সঙ্গে যে অর্ডার কমে যেতে পারে, বিনিয়োগ কমে যেতে পারে, এবং সব মিলিয়ে আমাদের রপ্তানি আয় সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় যে রপ্তানি খাত, যেখানে আসলে 85-86% কিন্তু আমাদের এই তৈরি পোশাক থেকে আসে, তো সুতরাং এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে। মাহফুজ কবির, আপনার কাছে জানতে চাইবো, আপনার কি মনে হয় যে আমাদের তৈরি পোশাক খাত এবং অর্থনীতি সবকিছু মিলেই আসলে আমরা কতটা প্রস্তুত এই শুল্ক মোকাবেলা করার জন্য? বিশেষ করে আমরা কিন্তু এখনো আমাদের যে পণ্য আরো অন্য অন্য গন্তব্যে যাবে অথবা নতুন বাজার ধরার জন্যও কিন্তু আমরা এখনো সেইভাবে প্রস্তুত হইনি। তো এই শুল্ক আমরা কিভাবে মোকাবেলা করতে পারি বলে আপনার মনে হয়? কিভাবে মোকাবেলা করলে যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য সুবিধা হবে? আসলে এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু করণীয় আছে। যেমন এখনো পর্যন্ত আমাদের হাতে কিছুটা সময় আছে, মানে 9 তারিখে আসলে এটা কার্যকর হবে। তার আগে যদি এনবিআর একটা ভালো রিভিউ করে, মানে আসলে আমেরিকা থেকে যে সমস্ত প্রোডাক্ট গুলো আসছে তার উপরে আমাদের ডিউটি স্ট্রাকচারটা কেমন এবং সেখানে আমরা কতটুকু কমাতে পারি, তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করে খুব দ্রুত আসলে সিদ্ধান্ত নিতে হবে আগামী 2-3 দিনের মধ্যে। আমরা ওনারে এবং এইখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে একটা ফ্যাক্ট শিট তৈরি করতে হবে যে প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে। তার কারণ 4টা মূল প্রোডাক্ট যেটা আমরা আসলে ইম্পোর্ট করি আমেরিকা থেকে, এর মধ্যে একটা হলো যে এই যে আয়রন অ্যান্ড স্টিল, এবং একই সঙ্গে যে মিনারেল ফুয়েল যেগুলা, এর পাশাপাশি কিন্তু কটন আছে, কটন কিন্তু 14%-এর মতো, আর ও দুটো কিন্তু 50%-এর মতো। আর আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের যে অয়েল অ্যান্ড অয়েল সিডস, যেগুলো হলো আমাদের ভোজ্য তেল। তো এই 4টা প্রোডাক্ট মিলে কিন্তু 75%-এর মতো, আর বাকিগুলো কিন্তু বাকি 25%। তো এখন এই জায়গাতে আসলে ডিউটি স্ট্রাকচারটা খুব কুইকলি রিভিউ করা যায়, এটা আমরা সহজেই করতে পারি। করে যদি আমরা টিকফার মাধ্যমে আসলে এই পুরো তথ্যটা মার্কিন যে বাণিজ্য দপ্তর সেখানে উপস্থাপন করি, এবং একই সঙ্গে তার সংক্ষিপ্তসার যদি আমরা হোয়াইট হাউসে এটা কনভে করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে একটা আলাপ আলোচনার সুযোগ তৈরি হয় এবং পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। আমাদের হাতে যে সময় খুব বেশি আছে সেরকম নয়, তবে এই সময়ের মধ্যে আসলে এনবিআর কে কাজ করতে হবে, করে আসলে একটা ইতিবাচক বার্তা দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যাতে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। একটা কাজ আমরা খুব সহজেই করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমাতে পারবো না হয়তো ডিউটি। তার কারণ ডিউটি কমালে তাহলে অন্য দেশ থেকে যে সমস্ত এই একই ধরনের পণ্য আসছে সেগুলোর উপরে ডিউটি কমাতে হবে। সুতরাং আমাদের যেটা করতে হবে যে যদি ভারতের কাছাকাছি আমাদের শুল্ক থাকে, মানে সেটা হচ্ছে 25-26% যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর বাংলাদেশ থেকে এই অর্ডার গুলো ভারতে যাবে না বা বিনিয়োগ গুলো ভারতে যাবে না। তো সুতরাং আমাদের ওইরকম একটা টার্গেট থাকতে হবে যাতে করে শুল্কটা কমে এবং সেটা এই ভারতের শুল্কের কাছাকাছি হয়, তাইলে সেক্ষেত্রে আমরা কিছুটা একটা সেফ জোনে যেতে পারবো। মাহফুজ কবির, যে পরিমাণে শুল্ক আরোপ করা হয়েছে, আমরা জানি যে আমাদের পোশাকের দাম বৃদ্ধির জন্য কিন্তু অনেক দিন ধরে বায়ারদের সাথে আলোচনা করা হচ্ছে, কিন্তু সেইভাবে দাম বৃদ্ধি করা যায়নি। এখন যেহেতু শুল্ক অনেক বেশি আরোপ করা হয়েছে এবং আমাদের পোশাকের অন্যতম না প্রধান গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে বায়ারদের সাথে এখন কিভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে এবং কিভাবে ন্যায্য মূল্য আদায় করা যেতে পারে সেই বিষয়ে আপনাদের আসলে দিক নির্দেশনা কি থাকবে? আসলে এই মুহূর্তে সময় নয় এই দাম নিয়ে আলোচনা করার, তার কারণ বায়াররা নিজেরাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। তার কারণ এই যে এত এত পরিমাণে যদি শুল্ক দিয়ে তারা পোশাক আমদানি করে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু ব্যবসাটা কমে যাবে, তাদেরও কিন্তু অর্ডারটা আসলে সংকুচিত হবে। সুতরাং
তারা একটা চাপের মধ্যে আছে। এখন তাদের সাথে যে আলোচনা যেটা করতে হবে সেটা হলো যে তারা তাদের নিজেদের স্বার্থেই যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনা করে বা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের বাণিজ্য দপ্তরের সঙ্গে যেন আলোচনা করে, যাতে করে এই শুল্কের যে এত বড় বোঝা সেটা যেন কমানো হয়। সুতরাং আমাদের দিক থেকে আমরা কিন্তু যেমন মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করতে পারি, তেমনি করে কিন্তু এই একই সঙ্গে এই বায়ারদের সঙ্গে আলাপ করতে পারি, যাতে তার দুই দিক থেকে আমরা একটা চাপ তৈরি করতে পারি বা একটা অনুরোধের একটা জায়গা তৈরি করতে পারি। তাইলে আমাদের যেমন যদি কিছুটা হয়তো শুল্ক কমে যায়, তাহলে সেক্ষেত্রে যারা বায়ার তাদেরও সুবিধা হবে এবং এর মাঝামাঝি সময়ে আমরা হয়তো ওই তাদের সঙ্গে দামের বিষয়ে আলাপ আলোচনা করতে পারি। করলে তাহলে সেক্ষেত্রে আসলে সবার জন্যই ভালো হবে। হাফুজ কবির আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদের ছুটির রেশ না কাটায় রাজধানীর বাজারেও এখনো জমে ওঠেনি বেচাকেনা। নিত্যপণ্যের দামে ফিরেছে স্বস্তি, কমেছে শাকসবজি থেকে শুরু করে মাংসের দাম, সয়াবিন তেলও মিলছে আগের দামই। তবে সরবরাহ কম থাকায় চড়া মাছের বাজার। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীতে এখনও কাটেনি ছুটির রেশ। বেশিরভাগ বাজারে তাই ক্রেতা কম, জমে ওঠেনি বেচাকেনাও। তারপরও বাজারে রয়েছে স্বস্তি। নাগালের মধ্যেই অধিকাংশ সবজির দাম। শিম, টমেটো, করলার কেজি 30 থেকে 50 টাকা, বেগুন 60, কাঁচামরিচ মিলছে 50 টাকা কেজিতে। ভেন্ডি কিনলাম 40 টাকা, এটা মোটামুটি ঠিক আছে। এইভাবে যদি থাকে, রোজার মাসেও এরকম ছিল, এখনও ঈদের পরেও এরকমই আছে, তো এটা যেন এই ধারাবাহিক বজায় রাখে। সিম 40 টাকা কেজি, আপনি কল্পনা করো তো। এই যে এই ধন্যপাতা এক আটি নিচে 50 টাকা, এই এক আটি ধন্যপাতা 10 টাকা। চাহিদা কমায় মুরগির দামও কম। গত সপ্তাহের তুলনায় 20 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজিতে। সোনালির কেজি 250। বাজারে মানুষের তাই কম, একবারে কম। বর্তমানে মুরগি 240 টাকা 50 টাকা কেজি সোনালি। আরো কম হবে, লোকজন যেহেতু আসলে পারে। গরুর মাংস মিলছে আগের মতোই 700 থেকে 750 টাকা কেজিতে। তবে সরবরাহ কম থাকায় বাড়তি মাছের দাম। গত সপ্তাহে উৎপাদক সমিতি ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দিলেও বিক্রি হচ্ছে আগের দামেই। সয়াবিন বিক্রি হচ্ছে 175 টাকা লিটারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 3 কোটি টাকা মূল্যের খাদ্যশস্য ও খালি বস্তা লোপাটের ঘটনায় বগুড়ায় দায়ের করা 5টি মামলার বিচার শেষ হয়নি 3টিকেও। এরই মধ্যে মারা গেছেন কয়েকজন আসামিও। এছাড়া আওয়ামী লীগের পছন্দের এক আসামির নামও বাদ গেছে দুর্নীতির মামলা থেকে। দুদকের আইনজীবীদের দাবি, আসামি পক্ষের কারণে মামলার বিচার দেরি হয়েছে। 1989 সালে অভিযোগ ওঠে বগুড়ায় বেতগাড়ি ও নামুজা খাদ্য গুদাম থেকে আত্মসাৎ করা হয়েছে 14 টন ধান সহ 1881 টনেরও বেশি খাদ্যশস্য। একই সাথে 11,527টি খালি বস্তাও লোপাট হয়। মজুদের হিসাব মেলানোর সময় এসব বিষয়ে ধরা পড়ার পর চালকল মালিক, ডিসি ফুড ও এসি ফুড সহ 7 জনের বিরুদ্ধে 4টি মামলা করে খাদ্য বিভাগ ও দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে মারা গেছেন 3 আসামি। মামলা চলার মধ্যেই দুর্নীতির মামলা থেকে এসি ফুড কাজী নুরুল ইসলামের নাম বাদ দেয় আওয়ামী লীগ সরকার। আর ডিসি ফুড জানি আলম খান মারা যাওয়ায় তার লোপাট করা অর্থের দায় দেয়া হয় তার স্ত্রীকে। 3 কোটি 32 লাখ টাকার বেশি অর্থ আদায়ে 2008 সালে আরেকটি মামলা করে খাদ্য বিভাগ। তবে কোনো মামলারই বিচার শেষ হয়নি এখনো। বিভিন্ন আদেশের কারণে হাইকোর্টে গিয়েছে, আপিল করেছে, রিভিউ করেছে, রিভিশন করেছে। এই কারণে মামলাটা বিলম্বিত হয়েছে। মামলাটা শেষ পর্যায়ে চলে এসেছে, এখন আর্গুমেন্টের জন্য দিন ধার্য আছে। আর্গুমেন্ট হলেই মামলাটা শেষ রায়ের চলে আসবে। আসামি পক্ষের নানা তৎপরতার কারণেই মামলার বিচারে দেরি হয়েছে বলে দাবি দুদক কৌশলীদের। এই মামলাগুলো জামিন হওয়ার পরে ওনার স্যারদের এগেনস্টে মোহাম্মদ হাইকোর্টে গেছিলেন, ওখানে দীর্ঘদিন পেন্ডিং থাকার কারণে মামলাগুলো নিষ্পত্তি একটু দেরি হয়ে গেছে। দুদকের মামলায় হাইকোর্টের যে আদেশগুলো আছে সেই অনুযায়ী নথি প্রাপ্তির জন্য সময়টা যায়। ইয়া সাহেব যদি মামলাটা সাক্ষ্য প্রদান করে তাহলে মামলাটা নিষ্পত্তির জন্য নিতে পারবেন। সিনিয়র আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপক্ষ তৎপর না হলে এ মামলা শেষ হতে আরও বহু বছর সময় লাগতে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ঈদের পঞ্চম দিনেও দর্শনার্থী সমাগমে মুখর বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতেছেন ভ্রমণপ্রেমীরা।
পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। হাসি ফুটেছে হোটেল মোটেল ব্যবসায়ীদের মুখে। কুয়াকাটা সমুদ্র সৈকতেও মুখর দর্শনার্থীদের কোলাহলে। ঈদের লম্বা ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে সমুদ্র সৈকতে। সিলেটেও ঢল নেমেছে ভ্রমণ পিয়াসুদের। জাফলং, সাদা পাথর, লালাখাল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন তারা। কেউ কেউ পাহাড়ের ঢালে চা বাগানের সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের ছুটিতে আসছি কুয়াকাটাতে, ভাল লাগতেছে এবং মন চায় বারবার আসি। আমাদের সিলেট শহরটা হলো যতটা ভ্রমণের জন্য নিরাপদ, ততটা হলো যাতায়াত কস্টিংটাও কম। আগামী শনিবার পর্যন্ত যথেষ্ট বুকিং আছে, অলমোস্ট 100%ই বলা যায়। রবিবার থেকে টুরিস্ট কমে যাবে, তারপরে হয়তো আবার শুক্র শনিবার মিলে কিছু টুরিস্ট আসবে। এদিকে বৈশাখী উপলক্ষে রাঙামাটিতে আয়োজন হয়েছে 7 দিনের পাহাড়ি মেলা। খাবার, পোশাকের দোকান তো আছেই, চলছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। পাহাড়িদের পাশাপাশি বিভিন্ন জেলার দর্শনার্থীরাও যাচ্ছেন মেলায়। পাহাড়ে বসবাস করে চাকমা, মারমা, ত্রিপুরা সহ 13টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এসব জনগোষ্ঠীর প্রধান উৎসব বৈশুখ সাংরাই বিজু। প্রতি বছর এপ্রিলের শুরু থেকেই উৎসবকে কেন্দ্র করে নানান ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে ওঠেন পাহাড়িরা। বৈশাখী উপলক্ষে রাঙামাটিতে এরই মধ্যে শুরু হয়েছে উৎসব। ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে সপ্তাহব্যাপী আয়োজনে অংশ নিচ্ছেন পাহাড়িরা। এই বিজু মেলাটা পার্বত্য অঞ্চলে, পার্বত্য রাঙ্গামাটিতে আমি মনে করি একটি সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়। বিজু অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাঙামাটি কালচার ইনস্টিটিউটে, তো আমাদের অনেক বেশি ভালো লাগছে। আমার বন্ধু বান্ধব নিয়ে আমি আসছি এখানে। নিজস্ব পোশাক, অলংকার, খাবারের দোকানে চলছে কেনাকাটা। উৎসব দেখতে বিভিন্ন জেলার দর্শনার্থীরাও ভিড় করছেন। নতুন নতুন কিছু ঐতিহ্যবাহী সামগ্রী দেখতে পাচ্ছি, কিছু সুন্দর সুন্দর খাবারের দোকান তৈরি বসেছে এখানের মধ্যে, বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার তৈরি হচ্ছে। উৎসবে প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরবে পাহাড়ি জনগোষ্ঠী। এখানকার উৎসবগুলো উৎসব মুখর পরিবেশে সকলের সহযোগিতায় অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশবাসী, বাংলাদেশে তথা সারা বিশ্বে জনগণের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, রাঙ্গামাটি বহু ধর্ম, বর্ণ এবং সংস্কৃতির দেশ। সকল সম্প্রদায়ের ট্রেডিশনাল সংস্কৃতি, ইতিহাস এগুলো তুলে ধরাই হলো এই মেলার উদ্দেশ্য। প্রথম পর্বের উৎসব শেষ হবে 9 এপ্রিল। দ্বিতীয় ও তৃতীয় পর্বের উৎসব চলবে 16 এপ্রিল পর্যন্ত। রাঙ্গামাটির এই বৈচিত্র্যময় আয়োজনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত চমৎকারভাবে তৈরি করা হয়েছে, যাতে করে সমস্ত জনগোষ্ঠী এটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আগামী 12 এপ্রিল পুরনো বছরকে বিদায় জানানো হবে। 13 এপ্রিল হবে মূল বিজু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।